হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। তোমরা এতদিন জেনেই গেছো এই চ্যানেলে আমরা নিট 2026-এর জন্য বা যারা যারা 2026-এ ক্লাস 12-এর বোর্ড এক্সাম অ্যাপিয়ার করছো তাদের ফ্রি অফ কস্টে বায়োলজি সাবজেক্ট পড়ানো হয়। ঠিক, যারা যারা নিট 2026-কে একটা প্রপার টার্গেট সেট করেছো যে এবছর তোমাদেরকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এন্টার করতে হবে থ্রু এমবিবিএস অর বিডিএস, ঠিক যাই হোক না কেন, এবং যারা ভেবে রেখেছো যে 2026-এর যে বোর্ড এক্সাম হবে সেটা যে কোনো বোর্ড হতে পারে, সিবিএসসি হতে পারে, আইএসসি হতে পারে, অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, ঠিক যে কোনো বোর্ডে যদি বায়োলজিতে 95+ স্কোর করতে হয় এবং ফ্রি অফ কস্টে করতে হয় তাহলে এই চ্যানেলটা তোমাদের জন্য। ঠিক, তো চলো শুরু করা যাক। আজকে আমাদের যেটা কন্টিনিউ চলছিল হিউম্যান রিপ্রোডাকশন, তার সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা পড়বো যাকে বলে কি মেনস্ট্রুয়াল সাইকেল। কি বলে ওকে? মেনস্ট্রুয়াল সাইকেল। এই যে মেনস্ট্রুয়াল সাইকেল, যার আরেকটা নাম কি রিপ্রোডাক্টিভ সাইকেলও বলে। কি বলে? মেনস্ট্রুয়াল সাইকেল, যার আরেকটা নাম কি রিপ্রোডাক্টিভ সাইকেলও বলে। এটা ফিমেলদের যখন একটা ফিমেলের এজ, ফিমেল চাইল্ডের এজ 11 to 12 ইয়ার্স হয়, কত হয়? 11 থেকে 12 বছর হয়, 11 to 12 ইয়ার্স হয়, তখন থেকে তার বডির মধ্যে সাইকেলটা শুরু হয়। আর যে পার্টিকুলার স্টেজে এই সাইকেলটা শুরু হয় কোনো ফিমেল বডিতে তাকে আমরা কি বলি? মেনার্কি বলি। কি বলি আমরা ওকে? মেনার্কি। ঠিক, তাহলে মেনার্কি কি? যে পার্টিকুলার সময়ে কোন একটা ফিমেল চাইল্ডের বডিতে মেনস্ট্রুয়াল ফেজটা বা রিপ্রোডাক্টিভ সাইকেলটা শুরু হচ্ছে তখন তাকে আমি কি বলি? মেনার্কি বলি। এটা একটা কিসের সাইন? আমরা বলি না পিউবার্টি, একটা ফিমেলের মধ্যে যে ফিমেলটা একটা পিউবার্টি স্টেজে পৌঁছে গেছে সেটা বুঝতে পারবো কি থেকে? আমরা মেনস্ট্রুয়াল সাইকেল থেকে বুঝতে পারবো। আর একটা পার্টিকুলার এজের পরে অ্যাপ্রক্সিমেটলি 40 ইয়ার্স, কারো ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে ডিফারেন্ট কাইন্ড অফ বডি ইস্যুস এর জন্য, বাট অ্যাপ্রক্সিমেটলি 40 ইয়ার্স পর্যন্ত এই সাইকেলটা ইন এভরি মান্থ অর 28 ডে বলা অ্যাপ্রক্সিমেটলি বেটার হবে। 28 ডে বা এভরি মান্থ এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকে। ঠিক, এই পার্টিকুলার যে সাইকেলটা চলছে আপ টু 40 ইয়ার্স, 40 ইয়ার্স এর পরে এটা বন্ধ হয়ে যায়, তখন তাকে আমরা বলি মেনোপজ। তাহলে দুটো ওয়ার্ড বললাম, একটা মেনার্কি, একটা মেনোপজ। মেনার্কি মানে যখন সাইকেলটা শুরু হয়, আর মেনোপজ মানে যখন সাইকেলটা বন্ধ হয়ে যায়। ঠিক, তাহলে আজকে আমরা পড়বো কি মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক, এবার এই মেনস্ট্রুয়াল সাইকেলটা কাদের জন্য হয়? শুধু কি হিউম্যান বডির জন্য হয়? না, এই যে মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা আজকে পড়বো, ডিসকাস করবো, সেই মেনস্ট্রুয়াল সাইকেলটা যতগুলো প্রাইমেটস আছে, কি আছে? প্রাইমেটস। প্রাইমেটস মানে বুঝলাম না, যেমন আমি বলতে পারি মাঙ্কি, অ্যাপস, এই যারা মাঙ্কি অ্যাপস এবং ফিমেল হিউম্যান, এই যতগুলো প্রাইমেটস আছে, ঠিক, তা প্রত্যেকের মধ্যে সাইকেলটা বা রিপ্রোডাক্টিভ সাইকেলটা কন্টিনিউ চলতে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা দেখো, এই যে মেনস্ট্রুয়াল সাইকেল, এই যে আজকে আমরা পড়বো মেনস্ট্রুয়াল সাইকেল, এই মেনস্ট্রুয়াল সাইকেলটা সম্পূর্ণ একটা হরমোনাল ইনফ্লুয়েন্সও হয়। কি বললাম? সম্পূর্ণ একটা হরমোনাল ইনফ্লুয়েন্স, মানে হরমোনের প্রভাবে এই জিনিসটা ইনফ্লুয়েন্সে এই পার্টিকুলার সাইকেলটা ঘটে। আমি প্রথমে ব্রড টাচ করে দিচ্ছি জিনিসগুলোকে, এলাবোরেট করে বলে দিচ্ছি, তারপর আমি প্রত্যেকটা ফেজে ডিসকাস করে দেবো। ঠিক, সবার প্রথমে হচ্ছে যে আমাদের হাইপোথ্যালামাস থাকে। ধরো আমি বললাম এটা হচ্ছে আমাদের, ভালো করে শোনো, এটা হচ্ছে আমাদের কি বললাম? ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের ঠিক নিচে একটা গ্ল্যান্ড থাকে যাকে আমরা কি বলি? পিটুইটারি গ্ল্যান্ড বলি। এটাকে কি বলবো আমি? তাহলে এটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর এর নাম কি? পিটুইটারি গ্ল্যান্ড। কোন গ্ল্যান্ড? পিটুইটারি গ্ল্যান্ড। কি বললাম? পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পোর্শন, সামনেরটাকে আমরা বলি কি? সামনেরটাকে আমরা বলি আমরা অ্যান্টেরিয়ার, আমি এ লিখে দিলাম, আর পেছনটাকে আমরা বলি পস্টেরিয়ার, যাকে আমরা পি লিখে দিলাম। তাহলে আমি বললাম আমাদের ব্রেনের মধ্যে দুটো স্ট্রাকচার থাকে, একটা হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের ঠিক নিচে একটা গ্ল্যান্ডের মতো স্ট্রাকচার থাকে যাকে পিটুইটারি গ্ল্যান্ড বলি, যার দুটো পার্ট, সামনের পার্টটাকে অ্যান্টেরিয়ার, পিছনটাকে পস্টেরিয়ার। তো অ্যান্টেরিয়ারকে আমি এ লিখলাম, পস্টেরিয়ারকে আমি পি লিখলাম। ঠিক, আচ্ছা আমি এখান থেকে যে হরমোনগুলো রিলিজ হবে তার প্রভাবে মেনস্ট্রুয়াল সাইকেলটা কি করে হচ্ছে সেটা আমি বোঝাচ্ছি। দুটো জিনিস ভালো করে বোঝো, একটা হয় ওভারি, জানো এটা কি? ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। আর একটা হয় এন্ডোমেট্রিয়াম। কি বললাম? একটা এন্ডোমেট্রিয়াম কি? আমাদের যে ফিমেল বডির মধ্যে যে ইউটেরাস বা জরায়ু থাকে, সেই ইউটেরাস বা জরায়ু যেটা সব থেকে ভেতরের লেয়ার, যাকে আমরা কি বলি? ইনার মেমব্রেন, যাকে আমরা কি বলি? এন্ডোমেট্রিয়াম বলি। ঠিক, তার মানে এখান থেকে হরমোন রিলিজ হবে, ওভারি আর এন্ডোমেট্রিয়ামের উপর কাজ করবে, আর মেনস্ট্রুয়াল সাইকেলটা কমপ্লিট হবে। ভালো করে শোনো, আমাকে জাস্ট 10 মিনিটস দাও, তোমাদের সাইকেল মাথায় ফিট করে দিব। জাস্ট 10 মিনিটস দাও, এই পুরো সাইকেলটা আমি মাথার মধ্যে ফিট করে দেবো, কেন পেইন হয় সেই জিনিসগুলো আমি বলে দেবো। দেখো, যখনই একটা ফিমেলের এজ 11 থেকে 12 ইয়ার্স হয়, ঠিক 11 থেকে 12 ইয়ার্স হয়, তখন হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন আছে যার নাম হচ্ছে জিএনআরএইচ।
গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। যখন একটা ফিমেলের এজ 11 থেকে 12 ইয়ার্স হবে তখনই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন আসবে যার নাম হচ্ছে কি জিএনআরএইচ। এই জিএনআরএইচটা কি করে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এ কি করে, সরাসরি অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করবে। সরাসরি কোথায় কাজ করবে, অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করবে, আর দুটো হরমোনকে রিলিজ করাবে। একটা হচ্ছে এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে এলএইচ লিউটিনাইজিং হরমোন। ঠিক, তাহলে আমি বললাম হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ রিলিজ হবে যেটা অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে দুটো হরমোনকে বের করবে, একটা হচ্ছে এফএসএইচ, একটা হচ্ছে এলএইচ। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ যেটা অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে এফএসএইচ এবং এলএইচ হরমোন বের করছে। এই এফএসএইচ হরমোন এবার তুমি ভালো করে দেখো। আমরা জানি যে প্রত্যেকটা ওভারির মধ্যে, প্রত্যেকটা ফিমেলের ওভারির মধ্যে ফলিকেল থাকে, প্রাইমারি ফলিকেল বলি, ছোট ছোট হয়। ঠিক, তাই আমি ধরলো এটাকে বানালাম কি আমি প্রাইমারিকে আমি লিখতে পারি 1 ডিগ্রি প্রাইমারি ফলিকেল। এটা কি বানালাম আমি প্রাইমারি, এরকম অনেকগুলো থাকে, আমি একটা বানালাম প্রাইমারি ফলিকেল। এই প্রাইমারি ফলিকুলের উপরে এই এফএসএইচ হরমোনটা এসে কাজ করে। কি করে, এর কাজ করে। নামটা দেখো তো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, মানে ফলিকেলকে স্টিমুলেট করছে, এমন একটা হরমোন যে ফলিকেলকে স্টিমুলেট করছে, তখন তাকে আমরা কি বলি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তাহলে এই এফএসএইচ হরমোনটা এই ফলিকেলকে স্টিমুলেট করে এর সাইজকে বাড়িয়ে দিবে, দিয়ে কি বানাবে, একে সেকেন্ডারি। কি বানাবে, এটা সেকেন্ডারি ফলিকেল। আমি এফ লিখে দিচ্ছি, সেকেন্ডারি ফলিকেল, এফ মানে ফলিকেল। আচ্ছা, এর উপরে আবার কি কাজ করবে, এফএসএইচ হরমোনই কাজ করবে। যতক্ষণ না ফলিকেলের গ্রোথ প্রপার হচ্ছে ততক্ষণ কে কাজ করবে, এফএসএইচ হরমোন কাজ করবে। তো এফএসএইচ হরমোন প্রথমে প্রাইমারি ফলিকুলে কাজ করলো, কাজ করে সাইজে বাড়ালো সেকেন্ডারি ফলিকেল, সেকেন্ডারির উপরে কাজ করে আরো একটু বড় সাইজে বানালো, যাকে আমরা কি বলি, টারশিয়ারি বলি। টারশিয়ারির উপরে আবার এফএসএইচ কাজ করলো, এফএসএইচ হরমোন কাজ করলো, ঠিক, বানালো কি, ম্যাচিওর ফলিকেল। এটাকে কি বলি আমরা, গ্রাফিয়ান ফলিকেল বলি। কি বলি আমরা একে, গ্রাফিয়ান ফলিকেল বলি। তাহলে গ্রাফিয়ান ফলিকেল হচ্ছে ম্যাচিওর ফলিকেল, যেটা প্রাইমারি ফলিকেল থেকেই তৈরি হয়, কার জন্য, এফএসএইচ হরমোনের জন্য। তার মানে এফএসএইচ হরমোন প্রাইমারি ফলিকেলকে সেকেন্ডারি, সেকেন্ডারিকে কাজ করে টারশিয়ারি, আর টারশিয়ারির উপর কাজ করে গ্রাফিয়ান ফলিকেল বানাচ্ছে, মানে এক কথায় ফলিকেলের সাইজ বাড়াচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার তুমি ভালো করে দেখো, যত সাইজ বড় হবে ফলিকেলের যত গ্রোথ হবে, তখন তো একটা হরমোন আসবে যার নাম হচ্ছে ইস্ট্রোজেন। নাম কি, ইস্ট্রোজেন, যেটা ফিমেল হরমোনও বলে কে, স্ট্রোজেন। এই স্ট্রোজেন হরমোন কি করবে, যদি আমি এটা একটা ব্রড লাইন বানাই, কার, যদি এটাকে আমি ব্রড লাইন বানাই ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের, যদি আমি ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম একটা ব্রড লাইন বানাই, এই স্ট্রোজেন হরমোনের কাজ হচ্ছে কি, এর থিকনিং করে দেওয়া। থিকনিং মানে কি স্যার, লেয়ার বাই লেয়ার তৈরি করে লেয়ারটাকে মোটা করে দেওয়া। মানে ওর মধ্যে এত পরিমাণে সেল বানানো, এত পরিমাণে লেয়ার বানিয়ে দেয় যে ওই লেয়ারটা মোটা হয়ে যায়, থিকনিং হয়ে যায়। তাহলে ইস্ট্রোজেন হরমোন আসবে, এটা কি ছিল, এন্ডোমেট্রিয়াম ছিল, এটা ছিল এন্ডোমেট্রিয়ামের লেয়ার। এই ইস্ট্রোজেন হরমোন আসবে আর এই এন্ডোমেট্রিয়াম পুরো কি করতে শুরু করবে, থিকনিং করতে শুরু করবে, এটাকে মোটা করতে শুরু করবে। যে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা, একে কি করতে শুরু করলো, দেখো মোটা করতে শুরু করলো, মানে থিকনিং করছে। এই স্টেজটাকে আমরা কি বলি, প্রলিফেরেটিভ ফেজ বলি। কি বলি আমরা এটাকে, দেখো লেয়ারটাকে পাতলা ছিল, আস্তে আস্তে লেয়ারটা দেখো মোটা হচ্ছে, দেখো এই লেয়ারটা দেখো আস্তে আস্তে মোটা হচ্ছে, এটাকে কি বলি আমরা, প্রলিফেরেটিভ ফেজ। আর এটা করাচ্ছে কে, ইস্ট্রোজেন হরমোন। কি করাচ্ছে, এটা ইস্ট্রোজেন হরমোন। তার মানে ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে আসছে, ফলিকেল থেকে আসছে। তার মানে প্রথম কথা, ওভারির মধ্যে ফলিকেল ছিল, এফএসএইচ হরমোন আসলো, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারিকে টারশিয়ারি, টারশিয়ারিকে গ্রাফিয়ান ফলিকেল, যাকে আমরা ম্যাচিওর ফলিকেলও বলি। এতগুলো ফলিকেলের গ্রোথ করালো, যত ফলিকেলের সাইজ হবে, তত বেশি ইস্ট্রোজেন হরমোন আসবে। কি বললাম, যত বেশি ফলিকেলের সাইজ হবে তত বেশি ইস্ট্রোজেন হরমোন আসবে। আর ইস্ট্রোজেন হরমোনগুলো এসে কি করছে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের থিকনিংটাকে মোটা করছে, মানে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়ামের থিকনিং তাকে বাড়াচ্ছে আস্তে আস্তে। তাহলে প্রথম থেকে আমি রিপিট করছি, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ এসে কাজ করলো অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে, দুটো হরমোনকে বের করলো, এফএসএইচ, এলএইচ। আমি এখনো এলএইচ কোনো কাজ বলিনি। এফএসএইচ হরমোন কি করছে, ওভারির মধ্যে থাকা প্রাইমারি ফলিকেলকে গ্রোথ করিয়ে সেকেন্ডারিকে গ্রোথ করিয়ে টারশিয়ারি, আর টারশিয়ারিকে গ্রোথ করিয়ে গ্রাফিয়ান ফলিকেল বা ম্যাচিওর ফলিকেল বানাচ্ছে। এবার আমি বললাম, যত বেশি ফলিকেলের সাইজ হবে তত বেশি ইস্ট্রোজেন হরমোন রিলিজ হবে, যত বেশি ফলিকেলের সাইজ হবে তত বেশি ইস্ট্রোজেন হরমোন রিলিজ হবে। আর ইস্ট্রোজেন হরমোনের কাজ কি ছিল, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের থিকনিং, মানে লেয়ার গুলোকে মোটা মোটা করা। ক্লিয়ার? দেখো আস্তে আস্তে লেয়ার গুলো থিকনিং হচ্ছে, কার জন্য, ইস্ট্রোজেনের জন্য হচ্ছে। এইবার এরপরে কি আসবে, এরপরে এই ম্যাচিওর ফলিকেলের উপরে এই এলএইচ হরমোন গিয়ে কাজ করবে। এই ম্যাচিওর ফলিকেল বা গ্রাফিয়ান ফলিকেলের উপরে এলএইচ হরমোন গিয়ে কাজ করবে, আর একে ভেঙে দিবে, যাকে বলে কি, রাপচার অফ গ্রাফিয়ান ফলিকেল। এ কি করবে রাপচার মানে কি, ভেঙে দেওয়া, রাপচার অফ গ্রাফিয়ান
ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেলকে ভেঙে দিবে। তাহলে গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে কে ছিল? সেকেন্ডারি উসাইট, যাকে আমরা ওভা বলি। কি ছিল এখানে? সেকেন্ডারি উসাইট, সেকেন্ডারি উসাইট, যাকে আমরা সোজা কথায় ওভা বলি। তাহলে যখনই গ্রাফিয়ান ফলিকেলটা ভেঙে যাবে, তাহলে ওভাটা কি হয়ে যাবে? বাইরে বেরিয়ে যাবে না? যখনই গ্রাফিয়ান ফলিকেলটা রাপচার হয়ে গেল, ভেঙে গেল, যার মধ্যে অলরেডি সেকেন্ডারি উসাইট ছিল, ও তাহলে কি হবে? ওভাটা বেরিয়ে যাবে। এটাকে আমরা বলি ওভিউলেশন। কি বলি আমরা? কে? ওভিউলেশন। তার মানে ওভিউলেশন মানে হচ্ছে যখন গ্রাফিয়ান ফলিকেল বা ম্যাচিওর ফলিকেল রাপচার হয়ে যাবে, ভেঙে যাবে, আর সেখান থেকে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যাবে, তাকে আমরা কি বলি? ওভিউলেশন। হচ্ছে কার জন্য? এলএইচ হরমোনের জন্য হচ্ছে। তাহলে আমি রিপিট করছি, এলএইচ হরমোন কি করছে? গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিওর ফলিকলকে ভাঙছে, রাপচার করছে, আর সেখান থেকে সেকেন্ডারি উসাইটকে বের করে দিচ্ছে। ঠিক? তাহলে এখান থেকে আমি এটাকে দেখতে পারবো, দেখাতে পারবো না এরকম করে যে এটা এরকম ভেঙে গেছে এখান থেকে লেয়ারটা, আর এখান থেকে ধরে নাও এখান থেকে সেকেন্ডারি উসাইট বেরিয়ে গেছে। ঠিক? আর এই যে ভাঙা পোর্শন, রাপচার পোর্শন গুলো, এই যে রাপচার ভেঙে, এটা কি ভাঙা অংশগুলো? কার ভাঙা অংশ? গ্রাফিয়ান ফলিকেলের ভাঙা অংশগুলো। দ্য রাপচার পার্ট অফ গ্রাফিয়ান ফলিকেল এলএইচ হরমোনের প্রভাবে এক জায়গায় কি হবে? একত্রিত হয়ে যাবে। কি বললাম? ইউনাইটেড হয়ে যাবে এক জায়গায়। কি হবে? এক জায়গায় ইউনাইটেড হয়ে যাবে। আমি বললাম যখনই ওভুলেশন হয়ে যাবে এলএইচ হরমোনের প্রভাবে, সেকেন্ডারি উসাইট যখনই গ্রাফিয়ান ফলিকেল থেকে বেরিয়ে চলে যাবে, বাকি তখন রাপচার গ্রাফিয়ান ফলিকেল গুলো, ভেঙে চুরে যা গ্রাফিয়ান ফলিকেল গুলো আছে, সেগুলো এক জায়গায় যুক্ত হয়ে যাবে। কার জন্য? এটাও এলএইচ এর জন্যই হবে। আর এগুলো এক জায়গায় যুক্ত হয়ে একটা রাউন্ড স্ট্রাকচার বানিয়ে নেবে, যাকে আমরা বলবো কি? যাকে আমরা কি বলবো? কর্পাস। যাকে আমরা কি বলবো? বলো, কর্পাস লিউটিয়াম। কি বললাম? কর্পাস লিউটিয়াম। তাহলে আমি রিপিট করছি, এলএইচ হরমোন আসলো, গ্রাফিয়ান ফলিকলকে ব্রেক করলো, সেকেন্ডারি উসাইটকে বের করে দিল। এলএইচ হরমোন আসলো, গ্রাফিয়ান ফলিকল উপরে কাজ করলো, সেকেন্ডারি উসাইটকে বের করে দিল, আর ভাঙা গ্রাফিয়ান ফলিকল গুলো, একটাই গ্রাফিয়ান ফলিকল যেটা ভেঙে গেছে, সেগুলো এক জায়গায় ইউনাইটেড বা জড়ো করে দিল, বা যুক্ত হয়ে গেল, দিয়ে বানালো কি? কর্পাস লিউটিয়াম। কি বানাবে? কর্পাস লিউটিয়াম। আর এই কর্পাস লিউটিয়াম থেকে কি হলো? এই কর্পাস লিউটিয়াম থেকে দুটো হরমোন বেরোয়, একটাকে বলে প্রোজেস্টেরন। কি বলে? একটাকে প্রোজেস্টেরন, আর একটাকে বলে কি? প্রোজেস্টেরন। আর একটা কি বলে? স্ট্রোজেন। কি বলে? একটাকে স্ট্রোজেন। তাহলে স্ট্রোজেনের দুটো সোর্স, যত বড় ফলিকেলের সাইজ তত বেশি স্ট্রোজেন। আর যখনই কর্পাস লিউটিয়াম তৈরি হয়ে যাবে, কোথা থেকে তৈরি হবে? ভেঙে থাকা গ্রাফিয়ান ফলিকেল গুলো, রাপচার গ্রাফিয়ান ফলিকেল গুলো যখন এক জায়গায় যুক্ত হয়ে কর্পাস লিউটিয়াম বানাবে, তখনও সেখান থেকে স্ট্রোজেন হরমোন বেরোবে। ঠিক? তাহলে কর্পাস লিউটিয়াম থেকে দুটো হরমোন বেরোচ্ছে, একটা প্রোজেস্টেরন, একটা স্ট্রোজেন। একটা প্রোজেস্টেরন, একটা স্ট্রোজেন। এই প্রোজেস্টেরন, এই স্ট্রোজেন হরমোনটা আবার কি করবে? স্ট্রোজেন হরমোনের একটাই কাজ, থিকনিং করা। এ আবার কি করবে? থিকনিং করতে শুরু করে দেবে। এর আবার কি করবে? থিকনিং করতে শুরু করে দেবে। কি করবে? আবার থিকনিং করতে শুরু করে। দেখো আরো লেয়ারটা দেখো আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। দেখো লেয়ারটা দেখো, কোন লেয়ার এটা? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা কি হচ্ছে? আস্তে আস্তে আরো থিকনিং হচ্ছে। আগে প্রথমে এরকম ছিল, এখান থেকে স্ট্রোজেন হরমোন এসে এতটা থিকনেস হলো। আবার যখন কর্পাস লিউটিয়াম থেকে স্ট্রোজেন হরমোন আসলো, দেখো আরো থিকনেস বেড়ে গেল। দেখো আরো থিকনেস বেড়ে গেল। বুঝতে পারছো? দেখো আরো থিকনেস বেড়ে গেল। ঠিক? স্যার বুঝলাম স্যার, স্ট্রোজেন হরমোনটা কর্পাস লিউটিয়াম থেকে এসে আবার থিকনেসটা বাড়ালো। প্রোজেস্টেরনের কাজ কি? প্রোজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে এই যে পার্টিকুলার যে মেমব্রেনটা তৈরি হচ্ছে, থিকনেস হচ্ছে, কার জন্য? স্ট্রোজেন হরমোনের জন্য। এর মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড বানিয়ে দেওয়া। গ্ল্যান্ড মানে গ্রন্থি। ঠিক? অনেকগুলো গ্ল্যান্ড বানিয়ে দেওয়া। গ্ল্যান্ড বানিয়ে দিলে এটাকে কি বলে? গ্ল্যান্ডুলার বলবো না আমরা। যখনই কোনো লেয়ারের মধ্যে আমি গ্ল্যান্ড পাবো, গ্ল্যান্ড মানে গ্রন্থি পাবো, তখন থেকে আমরা কি বলবো? গ্ল্যান্ডুলার বলবো। তাহলে গ্ল্যান্ড গুলো বানায় কে? প্রোজেস্টেরন হরমোন বানাবে। কে বানাবে? প্রোজেস্টেরন হরমোন। আর কি করবে? এর মধ্যে হাইলি ব্লাড ভেসেল পাস করবে। কি করবে? হাইলি ব্লাড ভেসেল। যত দেখো, একটা জিনিস দেখো, আগে একটা লেয়ার পাতলা ছিল, ওর নারিশমেন্ট কম লাগতো। এখন একটা লেয়ার ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে স্ট্রোজেন হরমোনের প্রভাবে। এখন একটা লেয়ার, সেই লেয়ারটা, যে লেয়ারটাকে পাতলা ছিল, ওর নারিশমেন্ট কম লাগতো। নারিশমেন্ট কে দেয়? ব্লাড দেয়। তাহলে ওখানে ব্লাড সাপ্লাই কম থাকলেও অসুবিধা নেই। বাট যখনই স্ট্রোজেন হরমোনের প্রভাবে লেয়ারটা কি হচ্ছে? থিকনেস বাড়ছে, মানে মোটা হচ্ছে, তাহলে ওর নারিশমেন্টও বেশি লাগবে। নারিশমেন্ট কে দিবে? ব্লাড দিবে। তাহলে ব্লাড ভেসেলকে বানাতে হবে কে? এই লেয়ারগুলোর মধ্যে ব্লাড ভেসেল বানাতে হবে। সেই ব্লাড ভেসেলটা বানাবে কে? প্রোজেস্টেরন হরমোন। তাহলে প্রোজেস্টেরন হরমোন দুটো কাজ করছে, একটা গ্ল্যান্ড বানাচ্ছে, অনেকগুলো গ্রন্থি বানাচ্ছে, আর কি করছে? এর মধ্যে অনেকগুলো ব্লাড ভেসেল বানিয়ে দিচ্ছে, মানে একদম হাইলি ভাস্কুলার। আর তোমরা জানো, যখনই কোনো লেয়ারের মধ্যে ব্লাড ভেসেল থাকে, তখন থেকে আমরা কি বলি? ভাস্কুলার। তার লেয়ারটা হচ্ছে কি? একদম হাইলি ভাস্কুলার হয়ে যাচ্ছে, মানে
প্রচুর পরিমাণের মধ্যে কি ব্লাড ভেসেল। যখনই কোনো লেয়ারের মধ্যে প্রচুর ব্লাড ভেসেল থাকে তখন তাকে আমরা বলি ভাস্কুলার লেয়ার, মানে প্রচুর ভাস্কুলার হয়ে আছে ওই লেয়ারটা, ঠিক। আচ্ছা, এইবার সাডেন কি হবে, এই কর্পাস লিউটিয়ামটা আস্তে আস্তে ডিজেনারেট হতে শুরু করবে। কি বললাম, কর্পাস লিউটিয়ামটা আস্তে আস্তে ডিজেনারেট হতে শুরু করবে, মানে এবার এই কর্পাস লিউটিয়ামটা আস্তে আস্তে ডিজেনারেট হতে শুরু করবে। যখনই কর্পাস লিউটিয়ামটা ডিজেনারেট হতে শুরু করবে তখন একটা হোয়াইট কালারের বডি বানিয়ে দেয় এই কর্পাস লিউটিয়াম। আগে এত বড় কর্পাস লিউটিয়াম ছিল, ডিজেনারেট মানে কি, সাইজে ছোট হওয়া, সাইজে ছোট হতে হতে সাইজে ছোট হয়ে গেল, ডিজেনারেট হয়ে গেল। একে আমরা কি বলি, কর্পাস, কি বলি আমরা কে, কর্পাস অ্যালবিকান্স। কি বলি আমরা কে, কর্পাস অ্যালবিকান্স। কি বলি আমরা কে, কর্পাস অ্যালবিকান্স, ঠিক। আর যখনই কর্পাস লিউটিয়ামটা ডিজেনারেট হয়ে কর্পাস অ্যালবিকান্স বানাবে তখনই কি আর প্রোজেস্টেরন আর এস্ট্রোজেন হরমোন আসবে? যদি কর্পাস লিউটিয়ামই না থাকে, কর্পাস লিউটিয়ামটা যদি ডিজেনারেট হয়ে যায়, কর্পাস লিউটিয়ামটাই যদি ডিজেনারেট হয়ে কর্পাস অ্যালবিকান্স বানিয়ে দেয়, তাহলে নিশ্চয়ই কর্পাস লিউটিয়াম আর থাকবে না। তাহলে সেখান থেকে প্রোজেস্টেরন বা এস্ট্রোজেন হরমোন, আর প্রোজেস্টেরন হোক বা এস্ট্রোজেন হরমোন হোক, সেও থাকবে না। আর প্রোজেস্টেরন হরমোন কি করতো, ব্লাড ভেসেল বানাতো আর লেয়ারটাকে কি করতো, মেনটেন করতো। প্রোজেস্টেরন হরমোন কি করতো, লেয়ারের মধ্যে ব্লাড ভেসেল বানাতো আর লেয়ারটাকে মেনটেন করতো। যদি প্রোজেস্টেরন হরমোনই না থাকে তাহলে লেয়ারটা কি আর মানে একদম সলিড থাকবে না, কি করবে, এবার ব্রেকডাউন হতে শুরু করবে। তখন কি হবে, এর পরের স্টেপে যখনই কর্পাস লিউটিয়ামটা কর্পাস অ্যালবিকান্সে ডিজেনারেট হয়ে যাবে, তখনই প্রোজেস্টেরনের পরিমাণ কি যাবে, কমে যাবে। তখন লেয়ারটা ব্রেকডাউন হতে শুরু করবে। কি করবে, লেয়ারটা ব্রেকডাউন হতে শুরু করবে। লেয়ারটা যখন ব্রেকডাউন হলে কি হবে, লেয়ারগুলো পাতলা হয়ে যাবে আস্তে আস্তে। আর এখান থেকে এই যে ব্লাড ভেসেল, যদি লেয়ারটা ভাঙে তো লেয়ারের মধ্যে কে ছিল, গ্ল্যান্ড ছিল, গ্ল্যান্ড থেকেও গ্ল্যান্ডগুলো রাপচার হয়ে যাবে। ওর মধ্যে কি ছিল, ব্লাড ভেসেল ছিল, তাহলে ব্লাড ভেসেলগুলো রাপচার হয়ে যাবে, তাহলে লেয়ারটা ব্রেক হবে। আর কি হবে, এখান থেকে ব্লাড কি হবে, বাইরে বেরিয়ে চলে আসবে ভ্যাজাইনা দিয়ে, ঠিক। এই পার্টিকুলার ফেজটাকে আমরা বলি কি, মেনস্ট্রুয়াল সাইকেল বলি। কি বলি, মেনস্ট্রুয়াল সাইকেল। আমি একবার রিপিট করছি। প্রথমে কি হচ্ছিল, এস্ট্রোজেন হরমোন আসছিল, গ্রোথ করালো। সেকেন্ডে কি হলো, এলএইচ হরমোন গেল, গ্রাফেন ফলিকলকে রাপচার করলো, কি করলো, সেকেন্ডারি ওসাইটকে ছাড়লো, ওভিউলেশন হলো। আচ্ছা, থার্ড কি হলো, এই কর্পাস ভাঙাচোরা গ্রাফেন ফলিকল গুলো বা ব্রেকডাউন বা রাপচার গ্রাফেন ফলিকল গুলো এক জায়গায় যুক্ত হয়ে কি বানালো, কর্পাস লিউটিয়াম। আর এই কর্পাস এই কর্পাস লিউটিয়াম। আর এই কর্পাস লিউটিয়ামটা কি করছিল, প্রোজেস্টেরন হরমোনকে বানাচ্ছিল। যে কি করছিল, এই গ্ল্যান্ডের মধ্যে ব্লাড ভেসেল বা লেয়ারটার মধ্যে কি ব্লাড ভেসেল বা গ্ল্যান্ড বানাচ্ছিল, দিয়ে লেয়ারটাকে ভাস্কুলার করছিল। এবার কি হলো, কর্পাস লিউটিয়াম কর্পাস অ্যালবিকান্সে কনভার্ট হয়ে গেল। তাহলে কি আবার কর্পাস প্রোজেস্টেরনের হরমোন কমে গেল, প্রোজেস্টেরনের পরিমাণ কি হয়ে গেল, কমে গেল। আবার লেয়ারটা তখন ব্রেকডাউন হতে শুরু করবে, কারণ যতক্ষণ প্রোজেস্টেরন হরমোন মেনটেন থাকবে, যতক্ষণ ফিমেল বডিতে প্রোজেস্টেরন হরমোন মেনটেন থাকবে, ততক্ষণ এই লেয়ারটা মেনটেন থাকবে। যখনই কর্পাস লিউটিয়াম কর্পাস অ্যালবিকান্সে কনভার্ট হয়ে গেল, তখন লেয়ারটা মেনটেন থাকবে না, তখন লেয়ারটা ভাঙতে শুরু করবে আর ব্রেকডাউন শুরু হয়ে নিচের দিকে নামতে শুরু করবে, ঠিক। এবং সার্ভিক্স ভ্যাজাইনা দিয়ে ব্লিডিং হতে শুরু করবে। এই ফেজটাকে আমরা কি বলি, ব্লিডিং ফেজ বলি বা মেনস্ট্রুয়াল ফেজ বলি। কি বলি আমরা, কে, ব্লিডিং ফেজ বলি বা মেনস্ট্রুয়াল ফেজ বলি। এবার যত কিছু আমি এখানে বললাম সেটাকে আমি চারটা স্টেপে বা চারটা স্টেজে বলতে পারবো, ঠিক। সেই চারটা স্টেজকে আমি ডিসকাস করে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক। একবার ভাবো, একবার আমাকে পড়তে দাও, তারপর তোমরা নিজেরা একবার ভেবে নাও মাথার মধ্যে, না হলে আবার দেখো তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ থাকলো, ঠিক আছে। আমি চারটে স্টেজকে এবার পরপর করে লিখে বোঝাচ্ছি। দেখো, ফার্স্ট ফেজ হচ্ছে কি, প্রথম ফেজ হচ্ছে কি মেনস্ট্রুয়াল ফেজ। প্রথম ফেজকে আমরা কি বলবো, মেনস্ট্রুয়াল ফেজ। যার আরেকটা নাম কি, ব্লিডিং ফেজ। মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ, এই ফেজে হয় কি, প্রথম কথা, এই ফেজটা টোটাল মেনস্ট্রুয়াল সাইকেলটা 28 দিনের হয়, 28 ডেজের হয়, বা কারো 29 +2 +-2 করে নাও। 28 থেকে, দেখো কারো ক্ষেত্রে তো একদম পারফেক্টলি হয় না, কারো 28 হয়, কারো 30 হয়, কারো 26 হয়। তো তুমি বলতে পারো মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা পুরো সাইকেলটা বলছি, সেটা কত হয়,
28 এর সাথে +2 -2 করে দাও, যে কারোর মধ্যে নর্মাল হয় 28 দিনের, কারো দুদিন বেশি হতে পারে, কারো কমও হতে পারে, ঠিক? আচ্ছা, এই 28 দিনের প্রপার সাইকেলের মধ্যে প্রথম যেটা 1 থেকে 5 দিন, 28 দিনের সাইকেলের প্রথম যেটা 1 থেকে 1 to 5 ডেজ, এই সময় ফেজটাকে আমরা কি বলি? মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ বলি। কি বলি আমরা একে? মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ বলি। এই সময় কি হয়, ওই যে কর্পাস লিউটিয়াম ছিল, কি বললাম ওই যে একটু আগে দেখালাম না, কর্পাস লিউটিয়াম, গ্রাফিয়ান ফলিকল, রাপচার গ্রাফিয়ান ফলিকল গুলো এক জায়গায় যুক্ত হয়ে কি বানাচ্ছিল? কর্পাস লিউটিয়াম বানাচ্ছিল। সেই কর্পাস লিউটিয়ামটা কি হতে শুরু করে দেয়? ডিজেনারেট হতে শুরু করে দেয়। কি শুরু করে দেয়? ডিজেনারেট। কি বললাম? ডিজেনারেট হতে স্টার্ট করে দেয়। আর যদি কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে যায়, আচ্ছা কেন ডিজেনারেট হচ্ছে? কারণ এলএইচ হরমোনের পরিমাণ কমে যাচ্ছে, কারণ এলএইচ ডিক্রিজ হচ্ছে। তাই যতক্ষণ এলএইচ থাকবে ততক্ষণ কর্পাস লিউটিয়াম মেনটেন থাকবে, যখনই এলএইচ কমতে শুরু করবে তখনই কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে যাবে। আর কর্পাস লিউটিয়াম যদি ডিজেনারেট হয়ে যায় তখন তাহলে প্রোজেস্টেরন বলি আমরা বা স্ট্রোজেন বলি, প্রোজেস্টেরন বলি বা আমরা স্ট্রোজেন বলি, এদেরও পরিমাণ কি হবে? আস্তে আস্তে ডিক্রিজ হতে শুরু করবে। কি হবে? পরিমাণ এদের আস্তে আস্তে ডিক্রিজ হতে শুরু করবে। আর যদি প্রোজেস্টেরনের পরিমাণ কমতে শুরু করে, তাহলে কি লেয়ারটার মেনটেন থাকবে? লেয়ারটা নিশ্চয়ই মেনটেন থাকবে না। তখন কি হবে? ওই লেয়ারটা ব্লাড সহ বাইরের দিকে বেরিয়ে আসবে। একে বলে কি? স্লাজ আউট অফ ইউটেরাস এন্ডোমেট্রিয়াম উইথ ব্লাড। এটাকে আমি কি লিখবো? স্ল্যাজ মানে বাইরে বেরিয়ে আসা, স্ল্যাজ আউট অফ এন্ডোমেট্রিয়ামটা ভেঙে বাইরের দিকে বেরিয়ে আসছে, স্ল্যাজ আউট অফ এন্ডোমেট্রিয়াম, কার সাথে? উইথ ব্লাড। কি বললাম? উইথ ব্লাড, যাকে আমরা কি বলি? ব্লিডিং ফেজও বলি। কি বলি আমরা একে? ব্লিডিং ফেজও বলি। তার মানে প্রথম 1 থেকে 5 দিনে কর্পাস লিউটিয়াম ডিজেনারেট করছে। কেন করছে? এলএইচ হরমোনের পরিমাণ কমছে তাই। আর কর্পাস লিউটিয়াম ডিজেনারেট করে গেলে প্রোজেস্টেরন স্ট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে, প্রোজেস্টেরন আর স্ট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে। আর প্রোজেস্টেরনের পরিমাণ করে গেলে লেয়ার মেনটেন থাকবে না, লেয়ারটা ব্রেক হয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে। ঠিক, এটাকে আমরা কি বলি? মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ, যেখানে স্লাজ আউট অফ এন্ডোমেট্রিয়াম উইথ ব্লাড হয়। কতগুলো ব্লাড লস হয় আমি বলে দিচ্ছি। মোটামুটি 50 থেকে 150 ml ব্লাড লস হয় একবার মেনস্ট্রুয়াল সাইকেলে 50 থেকে 150, 50 থেকে 150 ml ব্লাড লস হয়। ঠিক, আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যখনই কর্পাস লিউটিয়াম ডিজেনারেট করবে, কারণ এলএইচ হরমোনের পরিমাণ কমছে, তখন আরেকটা হরমোনের পরিমাণ বেড়ে যায়, যাকে বলে প্রোস্টাগ্ল্যান্ডিন। যাকে কি বলে? প্রোস্টাগ্ল্যান্ডিন। আর এই প্রোস্টাগ্ল্যান্ডিনটাই কি করায়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম করাচ্ছে। ভাবো, ভেতরে কোনো লেয়ার ভাঙছে, ভেতরে কোনো লেয়ার ব্রেক করছে, দুটো হাত আছে আমার, এই দুটো হাত ভেতরের দিকে কোনো লেয়ার ব্রেক করছে, আর এই দুটো লেয়ার কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন করছে, তাহলে লেয়ারটাকে কি হবে? ভাঙতে আরো সুবিধা হবে। ওটাকে আমরা কি বলি? তখন আমরা পেইন ফিল করি। আমরা বলতে ফিমেলরা কি করে? পেইন ফিল করে। তার মানে যখনই ডিজেনারেট হতে শুরু করবে কর্পাস লিউটিয়াম, তখনই প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ কি হবে? ইনক্রিজ হয়ে যাবে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন কি করাবে? কন্ট্রাকশন করায়। কি করায়? এই কন্ট্রাকশন করায় কোথায়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে। কোথায়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। তার মানে যখনই কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হবে এলএইচ হরমোন কমের জন্য, তখনই প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে যাবে, আর ও কি করাবে? সিভিয়ার কন্ট্রাকশন করবে কোথায়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে। যার ফলে কি হবে? ফিমেলরা পেইন ফিল করে। পেইন, যাকে আমরা কি বলি? পিরিয়ড ক্র্যাম্পসও বলি। যাকে আমরা কি বলি? পিরিয়ড ক্র্যাম্পসও বলি। তাহলে পিরিয়ড ক্র্যাম্পস বা মেনস্ট্রুয়ালের সময় যে পেইনটা হয়, তার জন্য কে দায়ী? এই প্রোস্টাগ্ল্যান্ডিনটাই দায়ী, প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটাই দায়ী। এতটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সেকেন্ড ফেজের নাম কি? সেকেন্ড ফেজের নাম কি বলেছিলাম আমরা? এটা হলো 1 নম্বর ফেজ। 2 নম্বর ফেজ কি ছিল বলেছিলাম আমি? ফলিকুলার ফেজ। কি বলেছিলাম? ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ আমি অলরেডি বলে দিয়েছিলাম, যখনই ফলিকেল গুলো সাইজে বাড়ছিল, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, টারশিয়ারি থেকে আরো বড় গ্রাফিয়ান ফলিকেল, যত বেশি ফলিকেলের সাইজ হবে তত বেশি কি আসবে? ইস্ট্রোজেন হরমোন আসবে। কি বললাম? যত বেশি ফলিকেলের সাইজ হবে তত বেশি কি আসবে? ইস্ট্রোজেন হরমোন আসবে। আর এই ইস্ট্রোজেন হরমোনগুলো কি করাবে? এই ইস্ট্রোজেন হরমোনগুলো কি করাবে? আমাদের ইউটেরাসের স্ট্রোজেন হরমোন কি করাবে? আমাদের ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের থিকনিং করাবে। কি বললাম? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে কি করবে? থিকনিং করাবে। কি করবে? থিকনিং মানে মোটা করবে লেয়ারটাকে। কি করবে? আস্তে আস্তে ধীরে ধীরে লেয়ারটাকে কি করবে? মোটা করবে। ক্লিয়ার হয়ে গেছে? থার্ড ফেজের নাম হচ্ছে ওভিউলেশন। আচ্ছা, এটা কতদিন হয়? আউট অফ 28 ডেজ এর মধ্যে 1 থেকে 5 দিন হয় মেনস্ট্রুয়াল ফেজ বা ব্লিডিং ফেজ। আর এটা হয় 6 থেকে 5 দিন পর্যন্ত। এটা হলো 6 থেকে 13 ডেজ পর্যন্ত, মানে অলমোস্ট 7 দিন, অলমোস্ট 7 ডেজ। 6 থেকে 13 ডেজ পর্যন্ত কি হয়? ফলিকুলার ফেজ হয়। তাহলে প্রথমে মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে ফলিকুলার ফেজ। থার্ড আমি কি বললাম? ওভিউলেশন।
থার্ড আমি কি বললাম, ওভিউলেশন। দেখো যখনই যখনই এই ফলিকেল গুলো গ্রোথ করতে করতে বড় ফলিকেল গ্রাফিয়ান ফলিকেলে পৌঁছে যাবে, তখন ম্যাক্সিমাম অ্যামাউন্টে ইস্ট্রোজেন হরমোন আসবে না, তখন ম্যাক্সিমাম অ্যামাউন্টে ইস্ট্রোজেন হরমোন আসবে। আর যখনই ইস্ট্রোজেনের পরিমাণ সব থেকে হাই হবে, কি বললাম, যখনই, ভালো করে শোনো, যখন ইস্ট্রোজেনের পরিমাণ সব থেকে ইনক্রিজ হবে, এ তখন একটা পজিটিভ সিগন্যাল দিবে। এই তখন একটা এই ইস্ট্রোজেন হরমোনের যখনই পরিমাণটা বেড়ে যাবে, তখন একটা পজিটিভ সিগন্যাল দিবে কাকে, হাইপোথ্যালামাসকেও, আর কাকেও দিবে, পিটুইটারিকে, দুটোকে সিগন্যাল দেবে। হাইপোথ্যালামাস থেকে কে আসবে, আবার জিএনআরএইচ বেরোবে, জিএনআরএইচ বেরোবে, আবার জিএনআরএইচ কোথায় কাজ করবে, পিটুইটারির উপরে কাজ করবে, দিয়ে কি বের করবে, এলএইচ করবে। আর এই ডিরেক্টলি আবার পিটুইটারিকেও দেয়, তাহলে পিটুইটারিও কি করছে, এলএইচ বের করছে। আমি রিপিট করছি, যখনই যখনই ফলিকুলার ফেজ হতে হতে গ্রাফিয়ান ফলিকল হয়ে যাবে, তখন ম্যাক্সিমাম অ্যামাউন্টে ইস্ট্রোজেন হরমোন আসবে, ম্যাক্সিমাম অ্যামাউন্টে ইস্ট্রোজেন হরমোন আসবে। সেই ইস্ট্রোজেন হরমোন গুলো পজিটিভ ফিডব্যাক দিবে হাইপোথ্যালামাসে আর পিটুইটারিতে, যাতে করে ম্যাক্সিমাম অ্যামাউন্টে এলএইচ হরমোন বেরোতে পারে। এই ইস্ট্রোজেন প্রথমে প্রথমে কি করবে, ইস্ট্রোজেন হরমোনটা প্রথমে কোথায় পজিটিভ ফিডব্যাক দিবে, হাইপোথ্যালামাসে, যাতে করে জিএনআরএইচ বলে হরমোনটা রিলিজ হয়, আর সেই জিএনআরএইচ হরমোনটা পিটুইটারির উপরে কাজ করে এলএইচ হরমোনকে বের করবে। আবার এই আলাদাভাবেও পিটুইটারিকেও পজিটিভ ফিডব্যাক দিবে এলএইচ হরমোনকে বের করার জন্য, মানে দুদিক থেকেই এলএইচ হরমোনের পরিমাণ বাড়ছে। আর এই এলএইচ হরমোনের পরিমাণ সাডেন বেড়ে যাওয়াকে কি বলি আমরা, এলএইচ সার্জ বলি। কি বলি আমরা, কে, এলএইচ সার্জ। আর এই এলএইচ সার্জের জন্যই এই গ্রাফিয়ান ফলিকলটা ব্রেক করে সেকেন্ডারি উসাইটকে রিলিজ করে, এটাকে আমরা কি বলি, ওভিউলেশন বলি। কি বলি আমরা, কে, ওভিউলেশন বলি। কি বলি আমরা, কে, ওভিউলেশন বলি। এন্ড লাস্ট স্টেজ, দেখো লাস্ট স্টেজ তিনটে হয়ে গেল, লাস্ট স্টেজটাকে আমরা বলি কি, লিউটিয়াল ফেজ বলি। কি বলি আমরা, লিউটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজ বলি। 4 নম্বর স্টেজ কি ছিল, লিউটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজ। এই লিউটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজে কি হয়, কর্পাস, কি বললাম, এই লিউটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজে কি হয়, এই যে ফলিকুলের সাইজগুলো বেড়েছে, এই প্রত্যেকটা ফলিকেল কি করবে, তোমার থিকনিং করাবে। আর কি, এই যে প্রজেস্টেরন হরমোনটা আছে, দেখো যদি এলএইচ বেশি হয়, এলএইচ সার্চের জন্য গ্রাফিয়ান ফলিকল রাপচার হলো, ঠিক, তাহলে কি হলো, কর্পাস লিউটিয়াম তৈরি হবে। আর এই কর্পাস লিউটিয়ামটা কি করবে, আবার প্রজেস্টেরন হরমোনকে বানাবে আর ইস্ট্রোজেন হরমোনকে বানাবে। আর এই প্রজেস্টেরন হরমোনটা কি করবে, এন্ডোমেট্রিয়ামকে হাইলি ভাস্কুলার বানাবে। কি বানাবে, হাইলি ভাস্কুলার বানাবে, মানে ব্লাড ভেসেল তৈরি করবে, তোমার ওর মধ্যে গ্ল্যান্ড বানাবে, ওকে মেনটেন করে রাখবে। আর ইস্ট্রোজেন হরমোন কি করবে, আরো থিকনিং করাবে, মোর থিকনিং করবে। কি করবে, মোর থিকনিং করবে। তাহলে লিউটিয়াল ফেজে কর্পাস লিউটিয়াম কি হচ্ছে, মেনটেন ছিল, ও দুটো হরমোনকে বানাচ্ছিল, একটা প্রজেস্টেরন একটা ইস্ট্রোজেন। প্রজেস্টেরন কি করছিল, ওই ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে থিকনিং করছে, আর ইস্ট্রোজেন কি করছিল, প্রজেস্টেরন কি করছিল, ওর মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড বা ব্লাড ভেসেল বানাচ্ছিল, আর ইস্ট্রোজেন কি করছিল, ওর মধ্যে আরো থিকনিং করছিল। এরকম করতে করতে একদম হাইলি ভাস্কুলার এবং সব থেকে মোটা, হাইলি ভাস্কুলার এবং ঠিক কি তৈরি হবে, এন্ডোমেট্রিয়াম তৈরি হয়ে যাবে। আর সাডেন যখনই কর্পাস লিউটিয়ামের কি হবে, কর্পাস লিউটিয়াম ডিজেনারেট হয়ে যাবে, তখন আবার ফার্স্ট ফেজ, মিনিস্ট্রুয়াল ফেজ, যেটা 1 নম্বরে ছিল, সেটা শুরু হয়ে যাবে। আবার ওটা লেয়ারটা ব্রেকডাউন শুরু হয়ে যাবে, আবার কি হবে, তোমার ব্লাড বেরোনো শুরু হয়ে যাবে। এটা 28 ডেজের সাইকেল হয়। আর যখন এটা শেষ হয়, একটা ফিমেল বডিতে বন্ধ হয় এই মিনিস্ট্রুয়াল সাইকেল হওয়াটা, তখন থেকে আমরা মেনোপজ বলি। সে সময় অনেকগুলো প্রবলেম হয়, মাইগ্রেনের সমস্যা হতে পারে। আমি ছোট্ট একটা ইনফরমেশন বলে দিই, যখন ব্লিডিংটা হয় না, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা ভেঙে বেরিয়ে আসে না, ঠিক সে সময় না ও ক্লট হিসেবে বেরোয়। ক্লট মানে কি, জমা রক্ত। বাট যখন ইউটেরাসের মধ্যে আসে, তখন ওখানে একটা এনজাইম থাকে, যাকে বলে কি, ফিব্রিনোলাইসিন। কি বলে, ফিব্রিনোলাইসিন। ওই ফিব্রিনোলাইসিন বলে এনজাইমটা ওই জমে থাকা ক্লট ব্লাড গুলোকে ভেঙে দেয়, আর কি হয়, স্মুথ ব্লাড গুলো আমাদের ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই ছিল মেনস্ট্রুয়াল সাইকেল। যদি ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। এন্ড যারা ফ্রি অফ কস্টে 2026 এ নিটে অ্যাপিয়ার করতে চাইছো বা বোর্ডের এক্সামের জন্য ভালো স্কোর করতে চাইছো, অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করবা। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, বাই।